হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্স, ভেরি ভেরি গুড ইভিনিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আর একটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকে আবারও ভেরি সুপার ইম্পর্টেন্ট ক্লাস আমরা তোমাদের সকলের জন্য নিয়ে এসেছি, যেখানে আমরা ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ কোশ্চেন আনসার দেখে নেব হাইকোর্টের টপিকের উপরে। তোমরা সবাই জানো এটা কিন্তু ইন্ডিয়ান পলিটি সাবজেক্টের একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, যেখান থেকে রিপিটেডলি কোশ্চেন জিজ্ঞেস করে। আর আসন্ন দিনে ফ্যামিলি কোর্টের এলডিসি পিএ পরীক্ষা, লিখিত পরীক্ষা ও ডিস্ট্রিক্ট কোর্টের এলডিসি পিএ গ্রুপ ডির পরীক্ষা কিন্তু আসছে। সো তোমাদের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে চলছে। আমরা জানি তোমরা ডেইলি আমাদেরকে বলো ক্লাস নিয়ে আসতে। সো যতটুকু সম্ভব যেই টপিকগুলো আমাদের পক্ষে কাভার করাই লাস্ট মোমেন্টে পসিবল, সেগুলো আমরা কিন্তু ক্লাস নিয়ে আসছি। পরীক্ষায় আসতে পারে এই রকম কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেখে নেব ও ইম্পর্টেন্ট কনসেপ্ট কুইকলি আমরা বুঝে নেব একটা ভিডিওর মাধ্যমে। হাইকোর্ট থেকে যা যা প্রশ্ন আসতে পারে তোমাদের আপকামিং এক্সামগুলোতে, মনে রাখবে টিপিএসসি, জেআরবিটি2, এসটিজিটি, টিআরবিটির এসটিজিটি, হাইকোর্টের নিয়োগ, ফরেস্টার, ফরেস্ট গার্ড সহ বিভিন্ন পরীক্ষার জন্য এই ক্লাসটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। তোমরা এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে এই গুরুত্বপূর্ণ ক্লাসটা আমাদেরই একটা ভিডিওর মাধ্যমে করে নেওয়ার তোমরা সুযোগ করে দেবে। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলবে না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, কুইকলি বলে দিই, স্পেশাল ডিসকাউন্ট অফার আছে আমাদের সমস্ত প্রিমিয়াম কোয়ালিটি নোটসের ওপরে, যেগুলো আমরা তোমাদের দিয়ে থাকি। কোন কোন পরীক্ষা, যেমন টিআরবিটি, এসটিজিটি, সোশিয়াল সায়েন্স, এসটিপিজিটি, পলিটিক্যাল সায়েন্স, ওয়ার্ড সেক্রেটারি, ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ড্রাইভার, টিপিএসসি স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইনস, কম্বাইন 4, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি পিএ গ্রুপ ডি ড্রাইভার, ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই বা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি2 গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, ইন্টেলিজেন্স ব্যুরো, এসএসসি, আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি সহ সমস্ত আপকামিং ত্রিপুরার সরকারি চাকরির লিখিত পরীক্ষার কমপ্লিট আপডেটেড নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। আমরা ভিডিওর মেইন টপিকে চলে এসেছি। তোমরা খাতা কলম নিয়ে বসো, মোবাইল বা ল্যাপটপ যেটাতেই দেখছো ফুল স্ক্রিন করে রোটেট করে নাও, খাতায় নোট ডাউন করবে আমরা যে এক্সট্রা ইনফরমেশনগুলো দেবো। আমরা অন্যদের মতো শুধু কোশ্চেন আনসার বলি না, আমরা এই টপিক থেকে যা যা আসতে পারে সব কিছু বলে দেবো। মনে রাখবে হাইকোর্ট, আগের ক্লাসটা তোমরা দেখে নিও, হাইকোর্ট হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট জুডিশিয়াল বডি ইন এ স্টেট, ঠিক আছে? ইন এ স্টেট মানে একটা রাজ্যে সবচেয়ে মানে কি বলবো, সবচেয়ে উচ্চতম বডি, যেখানে কোনো মানুষ এপিল করতে পারবে ন্যায় পাওয়ার জন্য, বিচার পাওয়ার জন্য, সেটা হচ্ছে হাইকোর্ট, ঠিক আছে? দিস ইজ দ্য অ্যাপেক্স জুডিশিয়াল বডি ইন দ্য স্টেট, যেখানে হাইকোর্টের রেসপন্সিবিলিটি আছে যে আইন রক্ষা করা, ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার থেকে যদি কেউ বঞ্চিত হয় সেটাকে সেফগার্ড করা, ঠিক আছে? আর এটা এনশিওর করা যে সমান আইন পুরো রাজ্যে যাতে চলে আর সমস্ত মানুষ যাতে ন্যায় বিচার পায়। এটার মানে এই টার্গেটগুলো নিয়ে বা এই এইমগুলো নিয়ে কিন্তু প্রত্যেকটা রাজ্যে কিন্তু হাইকোর্ট আছে ইন্ডিয়াতে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর মনে রাখবে হাইকোর্ট কিন্তু একটা রাজ্যে প্লাস ইউনিয়ন টেরিটরিগুলোতে কিন্তু হাইয়েস্ট অ্যাপেক্স জুডিশিয়াল বডি, মানে স্টেটের জন্য। ইন্ডিয়াতে তো সুপ্রিম কোর্ট, যেটা আমরা লাস্ট ক্লাসে তোমাদের পড়িয়েছিলাম, স্টেটের জন্য কোনো লোয়ার কোর্টের যদি সিদ্ধান্তে কেউ খুশি না হয় তখন দে ক্যান অ্যাপ্রোচ টু দ্য হায়ার কোর্ট, ঠিক আছে? হায়ার কোর্ট অফ দ্যাট স্টেট, ঠিক আছে? সো আমরা হাইকোর্টকে বেশ কিছু নামে জানি, যেটা এমসিকিউ তোমাদের আসতে পারে। হাইকোর্টকে বলা হয় হাইয়েস্ট কোর্ট অফ এপিল ইন দ্য স্টেট, হাইয়েস্ট কোর্ট অফ এপিল ইন দ্য স্টেট, লিখে রাখো, এগুলো কিন্তু এমসিকিউ আসে। তারপর গ্যারান্টার অফ ফান্ডামেন্টাল রাইটস, গ্যারান্টার অফ ফান্ডামেন্টাল রাইটস, তারপর গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন, সংবিধানের গার্জেনও বলা হয়। মৌলিক অধিকার গ্যারান্টি করা, রক্ষা করার দায়িত্ব কিন্তু হাইকোর্টের, ঠিক আছে? হাইয়েস্ট কোর্ট অফ এপিল ইন দ্য স্টেট, সবচেয়ে উচ্চতম জায়গায় রাজ্যের মানুষ রাজ্যের মধ্যে থেকে যেতে পারবে, সেটা হচ্ছে হাইকোর্টে।
ঠিক আছে, সুপ্রিম কোর্ট আছে, দিস ইজ দ্য হাইয়েস্ট ইন দ্য এন্টায়ার কান্ট্রি, কিন্তু স্টেটের মধ্যে আর ইউনিয়ন টেরিটরির মধ্যে হাইয়েস্ট হচ্ছে হাইকোর্ট। ঠিক আছে, এগুলো সবগুলো প্রশ্নে কিন্তু আসতে পারে। ঠিক আছে, মনে রাখবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ভালো করে লিখে রাখো সবগুলো। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, 1935 সনের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে ইন্সপায়ার হয়ে কনস্টিটিউশনে কিন্তু আমাদের ভারতের যে সংবিধান সেখানে কিন্তু 3টে ধাপে বিভক্ত করা হয়েছে জুডিশিয়াল সিস্টেমটাকে। একটা হচ্ছে সুপ্রিম কোর্ট, দিস ইজ দ্য হাইয়েস্ট জুডিশিয়াল বডি ইন দ্য স্টেট, তারপর হচ্ছে হাইকোর্ট, তারপর হচ্ছে সাবঅর্ডিনেট কোর্ট যেখানে ডিস্ট্রিক্ট কোর্ট বা অন্যান্য লোয়ার কোর্টসগুলো কিন্তু থাকে। ঠিক আছে, এভাবে 3 ভাগে ভাগ করা হয়েছে এটা এনশিওর করার জন্য যাতে প্রত্যেক স্তরের মানুষেরা যাতে ন্যায় বিচার পায়, প্রত্যেক স্তরের মানুষেরা যাতে ন্যায় বিচার পায়, গ্রাস রুট লেভেল পর্যন্ত সেম ল বা সমস্ত নাগরিকদের যেই ইন্টারেস্ট, ফান্ডামেন্টাল রাইটস সব কিছু যাতে প্রোটেক্ট করা হয়, সবাই যাতে মানে কি বলবো, মানে কাউকে যাতে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত না হতে হয়, বঞ্চিত হলেই ওনারা যাতে কোর্টে অ্যাপ্রোচ করতে পারে। তার জন্য পুরো সিস্টেমটাকে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ও লোয়ার কোর্ট, সাবঅর্ডিনেট কোর্টে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে, যেটা আমরা আগের ক্লাসে করিয়েছি, তোমরা জানো। পুরো জুডিশিয়াল সিস্টেমটাকে কিন্তু আমরা বুঝিয়ে দিচ্ছি, বারবার সব কিছু কিন্তু আমরা রিপিট করবো না। মনে রাখবে আর্টিকেল, তোমরা লিখে রাখো আর্টিকেল 214, আর্টিকেল মানে অনুচ্ছেদ, অনুচ্ছেদ 214 থেকে 231 ভারতের সংবিধানে। আর পার্ট কোনটা? পার্ট হচ্ছে 6, ভালো করে মনে রাখবে। আর্টিকেল 214 থেকে 231 প্লাস পার্ট 6 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, এইগুলোতে লেখা আছে বিভিন্ন প্রভিশনস, যে প্রভিশনসগুলো মেনে হাইকোর্ট প্রত্যেকটা স্টেটে এস্টাবলিশ হবে, কাজ করবে, সব কিছু যাবতীয় বিষয়। ঠিক আছে, এইবার আরেকটা জিনিস মনে রাখো, আমরা সেই জিনিসগুলো দেখবো যেগুলো পরীক্ষায় আসে, বেশি আমরা কিছু পড়বো না। ঠিক আছে, তারপর তোমরা দেখে রাখো সপ্তম কনস্টিটিউশনের সংশোধন, সংবিধানে যেই সংশোধন করা হয়েছিল সপ্তম 7th নাম্বার 1956 সনে, সেটা আমরা দেখব। কেন? কারণ এই অ্যামেন্ডমেন্টটা করিয়ে কনস্টিটিউশনে সেই জিনিসটা ইনসার্ট করা হয়েছে, কনস্টিটিউশনে নতুন একটা কিছু আনা হয়েছে। কি আনা হয়েছে? এটা বলেছে যে পার্লামেন্ট, সংসদ পারে যে কোনো একটা হাইকোর্টের জুরিসডিকশন যে কোনো স্টেটে লাগু হবে এটা বলতে। মানে কি? মানে ধরো ত্রিপুরা হাইকোর্ট আছে, ঠিক আছে, এটার যেই মানে কি বলবো, এটা যে কোনো একটা কেসের হিয়ারিং করবে, এটা যে রায় দেবে, সেই রায়টা মানে পার্লামেন্ট যদি চায় সেই রায়টা অন্য কোনো স্টেটে কার্যকরী করতে, সেটার জন্য ওনারা কিন্তু পারবে। এটাই 7th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1956 এনে এটা কিন্তু এই প্রভিশনটা কিন্তু সংবিধানে কিন্তু ঢোকানো হয়েছিল। আর এটাও বলে যে এই 7th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, এটার জন্যই আমরা দেখতে পাই কমন হাইকোর্ট, ঠিক আছে, বিভিন্ন স্টেটের থাকে বা ইউনিয়ন টেরিটরি থাকে। মানে আগে যেমন গুয়াহাটি হাইকোর্টের জুরিসডিকশনের আন্ডারে ছিল ত্রিপুরা, পরে এটা আলাদা হয়েছে, এখন ত্রিপুরা হাইকোর্টের পার্মানেন্ট সিট হচ্ছে আগরতলাতে। গুয়াহাটি হাইকোর্ট হচ্ছে এমন একটা হাইকোর্ট যেটা সবচেয়ে বেশি জুরিসডিকশন আছে, কারণ নাগাল্যান্ড, আসাম, অরুণাচল, মিজোরাম, ঠিক আছে, ইত্যাদি মানে বিভিন্ন স্টেটে, আসাম, নাগাল্যান্ড, মিজোরাম, অরুণাচল, এই সবগুলো স্টেটে, 4টে স্টেটে এখন বর্তমানে এই গুয়াহাটি হাইকোর্টের সমস্ত আইন কানুন বা মানে কি বলবো, মানে ওইখানের মানুষ যদি এপিল করতে চায়, দে উইল এপিল আন্ডার গুয়াহাটি হাইকোর্ট। আর এপিল করার জন্য এই গুয়াহাটি হাইকোর্টের পার্মানেন্ট সিট, সেখানে কিন্তু বেঞ্চও বলা হয়, সিটও বলা হয়, প্রত্যেকটা স্টেটে কিন্তু এস্টাবলিশ করা আছে, যেটা ত্রিপুরা হাইকোর্টেরও ছিল। পরে কিন্তু 2013-তে হাইকোর্ট অফ ত্রিপুরা আলাদা করে কিন্তু এস্টাবলিশ করা হয়েছে। সব কিছু তোমাদের মনে রাখতে হবে এভাবে, ঠিক আছে। আর মনে রাখবে একটা হাইকোর্টে থাকে চিফ জাস্টিস প্লাস অন্যান্য জাজেস থাকে। এই যে এগুলো মানে ওনারা যে থাকেন, এটা সিদ্ধান্ত নেয় রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে। এই প্রেসিডেন্ট, ভারতের রাষ্ট্রপতি, উনি ডিটারমাইন করেন যে হাইকোর্টের স্ট্রেংথ কতটুকু হবে টাইম টু টাইম, ডিপেন্ডিং আপন দ্য ওয়ার্ক লোড অফ হাইকোর্ট। যেই হাইকোর্টে বেশি কাজ বা যেই হাইকোর্টে কম কাজ, সেগুলো বিচার করে প্রেসিডেন্ট, সেটা ডিটারমাইন করে, সেটা বের করেন বা উনি সেটা সিদ্ধান্ত নেন যে স্ট্রেংথ কতজন হবে, কতজন জাজেস থাকবে, কতজন এই হাইকোর্টে কতজন জাজেস থাকবে, ওই হাইকোর্টে কি কম থাকবে না বেশি থাকবে। যেখানে বেশি কাজের লোড, সেখানে বেশি জাজেস কিন্তু দিয়ে দেওয়া হয়, ঠিক আছে।
এইবার এই জাজেরা কি করে, জাজেরা কোনো কেসের সিদ্ধান্ত নেয়, রায়টা জাজমেন্ট ওনারা কিন্তু দেয়। জাজমেন্ট, জাজ মানে যিনাদেরকে এই লয়াররা যিনাদের উদ্দেশ্যে এই কোর্ট রুমে বসে সেখানে বয়ান মানে বিভিন্ন লয়ার্সদের পক্ষ থেকে, পিটিশনারের পক্ষ থেকে, রেসপন্ডেন্টের পক্ষ থেকে লয়ার্সরা যিনারা থাকেন ওনারা কিন্তু জাজের সামনেই সমস্ত কিছু এভিডেন্স কিন্তু ওনারা প্রমাণ করেন। এইবার যে এই যে জাজ যে বসে আছেন সেটাকে বলা হয়, সেটাকে কি বলা হয়, বেঞ্চ। এইবার একজন জাজ মিলে যদি কোনো কেসের সিদ্ধান্ত নেয় সেটাকে বলা হয় সিঙ্গেল বেঞ্চ। এইবার দুইজন জাজ মিলে যদি কোনো কেসের সিদ্ধান্ত নেয় সেটাকে বলা হয় ডিভিশন বেঞ্চ। ঠিক আছে, এইবার তিনজন বা তার বেশি জাজ মিলে যদি একটা কোনো কেসের সিদ্ধান্ত নেয় সেটাকে বলা হয় ফুল বেঞ্চ, সেটাকে বলা হয় ফুল বেঞ্চ। অনেক সময় এমন হয় সিঙ্গেল বেঞ্চে কোনো জাজমেন্ট দিল সেটাতে মানে স্যাটিসফাইড না, মানে কোনো কিছু এরর আছে বা মোর ক্লিয়ারিফিকেশন ইজ নিডেড, দেন দ্য কেস মে বি রেফার টু দ্য ডিভিশন বেঞ্চ অ্যান্ড ইফ নেসেসারি ফুল বেঞ্চেও কিন্তু রেফার হতে পারে। ফুল বেঞ্চ মানে তিন বা তার অধিক জাজে মিলে যদি কোনো একটা সিদ্ধান্ত বা একটা রায় যদি পাস করে দেয় দেন দেয়ার ইজ নো আদার ওয়ে আউট। কিন্তু হাইকোর্টের এই মানে কি বলবো, এই ফুল বেঞ্চ থেকেও মানে ফুল বেঞ্চের রায়ও যদি কেউ খুশি না হয় দেন দে ক্যান অ্যাপ্রোচ টু সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চের রায়ে যদি কেউ খুশি না হয় দেন নাথিং ক্যান বি ডান, দে হ্যাভ টু ম্যান্ডেটরিলি ফলো হোয়াট ইজ দেয়ার ইন দ্য জাজমেন্ট বা অর্ডার। বুঝতে পেরেছ? আশা করি তোমরা এই ছোট ছোট জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে, কারণ এগুলো হচ্ছে তোমাদের কি সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস যেগুলো জিজ্ঞেস করতে পারে। অনেকেই কিন্তু শুধু পার্টস আর্টিকেল শিডিউল পড়তে পড়তে এই জিনিসগুলো কিন্তু মিস করে দেয়। ঠিক আছে, আর গুয়াহাটি হাইকোর্টের কথা আমরা একটু আগে বললাম, যেটার একটা সিট ছিল আগরতলাতে। ঠিক আছে, আগে ছিল আসাম, নাগাল্যান্ড, মিজোরাম, অরুণাচল, সেটার এখন বেসিক্যালি গুয়াহাটিতেই গুয়াহাটি হাইকোর্টের পার্মানেন্ট সিট বা প্রিন্সিপাল সিটও কিন্তু বলা যায়। আগে এই গুয়াহাটি হাইকোর্টটাকে এস্টাবলিশ করা হয়েছিল অ্যাজ হাইকোর্ট অফ আসাম, তারপর গুয়াহাটি হাইকোর্টে রিনেম করা হয়েছে, নাম পরিবর্তন করা হয়েছে 1971 সনে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরে আর কিছু করার নেই এখানে, মানে মানে কি বলবো, এর বাইরে অনেক কিছু আছে কিন্তু যদি জিজ্ঞেস করে আর কিছু করার নেই তোমাদের। কারণ কেন, কত পড়বে তোমরা, কত পড়বে, যা যা আসে বিভিন্ন পরীক্ষায় সব কিছু আমরা বলে দিচ্ছি। এইবার চলে আসো ত্রিপুরা হাইকোর্ট থেকে কি কি আসতে পারে। ত্রিপুরা হাইকোর্ট প্রথম আসতে পারে, এটা খুবই কমন কোশ্চেন হয়ে গেছে, কবে এস্টাবলিশ করা হয়েছিল, 23শে মার্চ 2013। ঠিক আছে, আর এটা এস্টাবলিশ করা হয়েছে গুয়াহাটি হাইকোর্ট থেকে আলাদা করে, পার্মানেন্ট সিট হচ্ছে আগরতলাতে। সংশোধন করা হয়েছে সংবিধানে, কিতে মানে কোন জিনিসটাতে সংশোধন করা হয়েছে, নর্থ ইস্ট রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1971, সেটাতে সংশোধন করে 23শে মার্চ 2013-তে ত্রিপুরা হাইকোর্ট এস্টাবলিশ করা হয়েছে। ত্রিপুরা হাইকোর্টের সবচেয়ে প্রথম চিফ জাস্টিস ছিলেন দীপক গুপ্ত। উনি ছিলেন 23শে মার্চ 2013 থেকে 16ই মে 2016 পর্যন্ত চিফ জাস্টিস, ফার্স্ট চিফ জাস্টিস অফ দ্য ত্রিপুরা হাইকোর্ট। ঠিক আছে, বর্তমানে যিনি চিফ জাস্টিস আছেন ওনার নাম হচ্ছে মানে উনি হচ্ছেন নবম নাইন্থ চিফ জাস্টিস অফ ত্রিপুরা হাইকোর্ট MS রামাচন্দ্র রাও। উনি আগে ছিলেন তেলেঙ্গানা হাইকোর্টে, আর উনি ত্রিপুরা হাইকোর্টের চিফ জাস্টিসের দায়িত্ব পালন করছেন 22 জুলাই থেকে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর 1992-তে আরেকটা ডেট মনে রাখবো, 1992 সনে গুয়াহাটি হাইকোর্টের পার্মানেন্ট বেঞ্চ আগরতলাতে কিন্তু স্থাপন করা হয়েছিল, যেটা পরে 2013-তে ত্রিপুরা হাইকোর্টে মানে ত্রিপুরা হাইকোর্ট হিসেবে আলাদা বেঞ্চ আগরতলাতে ক্রিয়েট করে গুয়াহাটি হাইকোর্টের থেকে কিন্তু আলাদা করে দেওয়া হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর বাইরে আর কি বলবো তোমাদের, বলো। আরেকটা আর্টিকেল তোমরা জেনে রাখতে পারো, আর্টিকেল 222। আর্টিকেল 222 আরেকটা জিনিস জেনে রাখতে পারো, যেটা জিজ্ঞেস করে পরীক্ষায়, যে জাজেরা যে ট্রান্সফার হয়, দেখো না এই কোর্ট থেকে ওই কোর্টে ট্রান্সফার হয়, সেটা কিন্তু ডিটারমাইন করে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্টের সাথে কনসাল্ট করে প্রেসিডেন্ট কিন্তু প্রসেসটা কিন্তু ইনিশিয়েট করে। চিফ জাস্টিসই কিন্তু সেখানে রিকমেন্ড করে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে, প্রেসিডেন্ট কিন্তু চিফ জাস্টিসের সাথে কনসালটেশন করে এই সিদ্ধান্তটা নিতে হয় অ্যাজ পার আর্টিকেল 222 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জিজ্ঞেস কিন্তু করতে পারে আপকামিং দিনে বিভিন্ন পরীক্ষায়। ঠিক আছে, এইবার চলে আসো তোমরা আরো কিছু হাইকোর্ট থেকে কি কি আসতে পারে। দেখো আমরা সব বলে দিচ্ছি, এর বাইরে কিচ্ছু পড়তে হবে না। ঠিক আছে, কি বললাম,
কনস্টিটিউশন, ভারতের যে সংবিধান, সংবিধান কিন্তু ঠিক করবে না যে একজন হাইকোর্টে কতজন জাজ থাকবে, ঠিক করবে কে? প্রেসিডেন্ট। একটু আগে বলেছি প্রেসিডেন্ট দেখবে কোন হাইকোর্টের কাজ বেশি, সেখানে বেশি জাজ, যেটাতে কম সেটাতে কম জাজ। ঠিক আছে। চিফ জাস্টিস, একজন হাইকোর্টের চিফ জাস্টিস অন্য জাজকে অ্যাপয়েন্ট করে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। রাষ্ট্রপতি কিন্তু ওনাদের অ্যাপয়েন্ট করে, আর ওনারা যখন শপথ বাক্য পাঠ করেন ওনাদেরকে পাঠ করান গভর্নর। কারণ তোমরা জানো একজন প্রেসিডেন্টের কাজ স্টেটে কিন্তু একজন গভর্নর করে, বাস এতটুকুই জানলে হবে তোমাদের। ঠিক আছে। আর মনে রাখতে হবে আর্টিকেল নাম্বার 214, 215, 216 এই সবগুলো কিন্তু মানে কি বলেছি হাইকোর্টের সাথে রিলেটেড। মানে এগুলো বেসিক্যালি বলে যে প্রত্যেকটা স্টেটের জন্য একটা হাইকোর্ট কিন্তু থাকতে হবে। ঠিক আছে। এইবার আমরা দেখে নিই আর কি আসতে পারে। আরেকটা আসতে পারে, টোটাল 25টা হাইকোর্ট আছে ইন্ডিয়াতে। সবচেয়ে লেটেস্ট 2019-এ দুটো হাইকোর্ট হয়েছে, একটা হচ্ছে তেলেঙ্গানা হাইকোর্ট আর একটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের হাইকোর্ট আমরাবতীতে। এগুলো কিন্তু আসতে পারে, দুটোই কিন্তু তোমাদের কি হয়েছে মানে একদম লেটেস্ট। আরেকটা জিনিস তোমাদের জিজ্ঞেস করতে পারে, দূরে দূরের জিনিসগুলো জিজ্ঞেস করবে। তোমরা নিশ্চয়ই জানো আন্দামান মেইন ইন্ডিয়া থেকে অনেকটাই দূরে একটা আইল্যান্ড, আর একটা হচ্ছে লাক্ষাদ্বীপ। বলে এই মানে কি বলবো, মানে এই দুটো স্টেটের কি তোমাদের ইয়ে আছে বা মানে মানে সরি এই দুটো ইউনিয়ন টেরিটরির কি আছে, মানে কোনো হাইকোর্ট আছে? তাহলে জুরিসডিকশন কোন হাইকোর্টের আন্ডারে? মনে রাখবে আন্দামানের নিকোবর আইল্যান্ডে ক্যালকাটা হাইকোর্টের জুরিসডিকশন চলে, ক্যালকাটা হাইকোর্ট। আর লক্ষদ্বীপে চলে কেরালা হাইকোর্টের জুরিসডিকশন, কেরালা হাইকোর্টের। ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। যা যা আসছে আমরা বলে দিচ্ছি, যদি কিছু মিস করে থাকি তোমরা ইনক্লুড করে দিতে পারো। ঠিক আছে। তারপর মনে রাখবে জাজদেরকে যে প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে, দিস ইজ অ্যাকর্ডিং টু 217 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। আচ্ছা, এইভাবে তোমরা কনফিউজ হয়ে যাবে, সবগুলো লিখে রাখো যা যা ইম্পর্টেন্ট আর্টিকেল আছে। আর্টিকেল 214, অনুচ্ছেদ নাম্বার 214 বলে যে প্রত্যেকটা স্টেটে একটা করে হাইকোর্ট থাকবে। ঠিক আছে। তারপর আর্টিকেল নাম্বার 215 বলে যে হাইকোর্ট ইজ এ কোর্ট অফ রেকর্ড। মানে হাইকোর্টের প্রত্যেকটা যে জাজমেন্ট হবে সবগুলো রেকর্ড করে রাখা হবে, আর এই রেকর্ড যদি অন্য কোনো লোয়ার কোর্টে পেশ করা হয় অ্যাজ এ প্রুফ, এই রেকর্ডগুলোকে কোনো প্রশ্ন কিন্তু করা যাবে না। আর যদি কন্টেম্পট অফ কোর্ট মানে কোর্টের অর্ডার যদি কেউ না মানে, দেন হাইকোর্টের পুরোপুরি অধিকার আছে তাদেরকে পানিশমেন্ট দেওয়ার। দিস ইজ অ্যাকর্ডিং টু আর্টিকেল 215 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, 215। তারপর চলে আসো 216, আর্টিকেল 216 বলে যে হাইকোর্টের যে চিফ জাস্টিস আর অন্যান্য যে জাজেরা অ্যাপয়েন্ট হবে কি প্রভিশন, সেগুলো সব কিছু বলা আছে আর্টিকেল নাম্বার 216। তারপর চলে আসো আর্টিকেল 217 এটা বলে মানে যে রিটায়ারমেন্টের বিভিন্ন প্রিন্সিপালসগুলো, ওনাদের অ্যাপয়েন্টমেন্ট কি করে হবে, অফিসে কি কি মানে ওনারা যে অফিসটা মানে ওনারা যে কি বলবো অফিসে বসবেন সেটার কি কি কন্ডিশন আছে সবগুলো বলে 217। কারা বসবে? হাইকোর্টের জাজেরা। ঠিক আছে। হাইকোর্টের জাজেদের রিটায়ারমেন্টের এইজ হচ্ছে 62 বছর, সুপ্রিম কোর্টের জাজেদের হচ্ছে 65 বছর। ভালো করে মনে রাখতে হবে এই জিনিসগুলো, এই ডিফারেন্সগুলো। ঠিক আছে। আর কি বলেছি, কোনো একটা চিফ জাস্টিস যখন কোনো হাইকোর্টের জন্য অ্যাপয়েন্ট করা হয়, প্রেসিডেন্ট কিন্তু চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার সাথে কনসালটেশন করে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া প্লাস ওই স্টেটের রাজ্যপালের সাথে কনসালটেশন করে একটা স্টেটের হাইকোর্টের মানে চিফ জাস্টিসকে কিন্তু অ্যাপয়েন্ট করে। প্রেসিডেন্ট কনসাল্ট করে চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট আর ওই রাজ্যের রাজ্যপালের সাথে। ঠিক আছে। আর কি বলবো দেখো, সব কিছু বলে দিচ্ছি যা যা জিজ্ঞেস করে, এটা তোমাদের মনে রাখতে হবে। আর হাইকোর্টের জাজ হতে গেলে অ্যাটলিস্ট অ্যাডভোকেট হয়ে হাইকোর্টে 10 বছর কাজ করতে হবে, আর জুডিশিয়াল অফিস 10 বছর হোল্ড করতে হবে। অ্যাটলিস্ট 10 বছর তোমাদের অ্যাডভোকেট হয়ে কিন্তু হাইকোর্টে কাজ করতে হবে। ঠিক আছে। আর এই চিফ জাস্টিস আর জাজেদের শপথ বাক্য পড়ান গভর্নর। ঠিক আছে। 62 বছর, হাইকোর্টের কথা বলছি, 62 বছর পর্যন্ত ওনারা মানে থাকতে পারেন সেখানে। ঠিক আছে। আর ওনারা রেজিগনেশন করলে রেজিগনেশন কিন্তু জমা দেবেন প্রেসিডেন্টের কাছে। ওনাদেরকে অ্যাপয়েন্টও করে কিন্তু গভর্নর, শুধু শপথ বাক্য পড়ায়, ওনাদেরকে অ্যাপয়েন্টও করে প্রেসিডেন্ট, শুধু শপথ বাক্য পড়ায় গভর্নর। আশা করি তোমরা কিন্তু বুঝতে পেরেছো। আর মনে রাখবে হাইকোর্টের যিনি চিফ জাস্টিস ওনার মান্থলি স্যালারি হচ্ছে 2.5 lakhs। ঠিক আছে। আর হাইকোর্টের যিনি জাজ হন প্রত্যেকটা স্টেটে ওনাদের স্যালারি হচ্ছে 2.25 লাখ, 2,25,000 টাকা। আর এটা হচ্ছে 2.5 লাখ টাকা। এগুলো সব কিন্তু জিজ্ঞেস করে। ঠিক আছে।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর হাইকোর্ট তো বললাম, এবার যদি তোমাদের জিজ্ঞেস করে ডিস্ট্রিক্ট কোর্ট বা সাবঅর্ডিনেট কোর্টস, আচ্ছা এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখে নেব। এগুলো এত কিছু বললে তোমরাও কনফিউশন হয়ে যাবে। সো আমরা আর্টিকেল কতটুকু বলেছিলাম, 217 পর্যন্ত। এইবার চলে আসো 224A, অনুচ্ছেদ নাম্বার 224 এ। এটা বলে যে যেই সমস্ত জাজেরা রিটায়ার্ড হবে এদেরকে হাইকোর্টের জাজ হিসেবে অ্যাপয়েন্ট করা যাবে। এই প্রভিশনটা বলে আর্টিকেল 224A অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তারপর চলে আসো আর্টিকেল 225। আর্টিকেল 225 এটা বলে হাইকোর্টের জুরিসডিকশনের ব্যাপারে, এটা এত ইম্পর্টেন্ট না। তারপর চলে আসো 226 বলে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে হাইকোর্টও কিন্তু রিট কিন্তু ইস্যু করতে পারে। রিট কখন ইস্যু করে তোমরা জানো, আমরা আগের দিন রিটটা পড়িয়ে দিয়েছিলাম। 5 টাইপস অফ রিট আছে, যেমন হিবিস কর্পাস, ম্যান্ডেমাস, প্রহিবিশন, কার্টিওরারি, কুও ওয়ারন্টো, এগুলো কিন্তু আছে। সবগুলো প্রভিশন আগের ক্লাসে তোমরা একটু গিয়ে কাইন্ডলি একটু দেখে নিও, আমরা রিপিট করলাম না। রিট সুপ্রিম কোর্ট ইস্যু করতে পারে, হাইকোর্ট কিন্তু ইস্যু করতে পারে। হাইকোর্ট ইস্যু করে আন্ডার আর্টিকেল 226 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। হাইকোর্ট রিট কেন ইস্যু করে, যাতে যদি কাউকে ফান্ডামেন্টাল রাইটস থেকে বঞ্চিত করা হয় সেটা সেফগার্ড করার জন্য, যদি কোনো মানে পাবলিক অথরিটি বা কোনো লোয়ার কোর্ট মানে ওনাদের যতটুকু ওনাদের মানে কি বলবো ওনাদের যতটুকু মানে ক্ষমতা তার বাইরে যদি কাজ দেখাতে চায়, দেন প্রহিবিট করার জন্য, ওনাদেরকে আটকানোর জন্য রিট কিন্তু ইস্যু করতে পারে। জুডিশিয়াল কোনো এরর হলে রিট কিন্তু ইস্যু করতে পারে। আর কি বলবো মানে লিগ্যাল ফ্রেমওয়ার্কের যেই মেরুদণ্ডটাকে সোজা রাখতে হাইকোর্ট কিন্তু রিট কিন্তু ইস্যু করতে পারে অ্যাকর্ডিং টু আর্টিকেল 226 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, অনুচ্ছেদ নাম্বার 226। এইবার চলে আসো 227, 227 আর্টিকেল নাম্বার 227 আমাদেরকে বলে যে মানে কি বলবো হাইকোর্টের একটা হাইকোর্টের যা রায় দেবে সেই রায়টা পুরো স্টেটে কার্যকরী হবে। ঠিক আছে, পুরো স্টেটে কার্যকরী হবে, আর সবার কিন্তু মেনে চলতে হবে আনটিল অ্যান্ড আনলেস দে আর অ্যাপ্রোচিং দ্য সুপ্রিম কোর্ট। যারা কেসটা করেছে ওনারা যদি জাজমেন্টে খুশি না হয়ে সুপ্রিম কোর্টে যদি অ্যাপ্রোচ করে, সুপ্রিম কোর্ট যদি কোনো স্টে অর্ডার দেয়, দেন ইট ইজ এ ডিফারেন্ট থিং। এলস আর্টিকেল 227 বলে যে হাইকোর্টের যে মানে জুরিসডিকশনের যে এরিয়াটা আছে পুরোটার মধ্যে কিন্তু এই হাইকোর্টের অর্ডার কিন্তু মেনে চলতে হবে। তারপর চলে আসো আর্টিকেল নাম্বার 229, 229টা এত ইম্পর্টেন্ট না, তোমাদের না জানলেও হবে। তারপর চলে আসো আর্টিকেল নাম্বার 231। এটা বলে, একটু আগে বলেছি, সাংসদ বা পার্লামেন্ট কিন্তু একটা কমন হাইকোর্ট অ্যাস্টাবলিশ করতে পারে দুটো বা তার বেশি রাজ্য বা ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রীয় শাসিত অঞ্চলের জন্য। এটা বলে আর্টিকেল নাম্বার 231। বাস এতটুকু জানলেই হবে ইম্পর্টেন্ট আর্টিকেলস। আর পার্ট নাম্বার 6 তোমরা জানো, একটু আগে কিন্তু বলেছি, রিলেটেড টু হাইকোর্টস। ঠিক আছে, অনেক কিছু বলে দিলাম। এবার তোমরা চলে আসো আমাদের এমসিকিউতে। হাইকোর্টের থেকে আশা করি আর কিছু তোমাদের বাদ নেই যেগুলো আমরা বলিনি, সব কিছু বলে দিয়েছি। এর বাইরে যদি কিছু আসে আর কিছু করার নেই, আশা করি আসবে না। এমন তো কোনো দিন হয়নি জেআরবিটির পরীক্ষার সময় আমরা বলে বলে একদম কমন দিয়েছি কোশ্চেন। তোমরা নিশ্চয়ই জানো জেআরবিটির এমন কোনো অ্যাসপিরেন্ট বাদ নেই যারা স্টাডি ইন উইনের নাম জানে না। জিজ্ঞেস করে নিও যারা তোমাদের বন্ধুবান্ধব ফ্রেন্ডস বিভিন্ন অফিসে কাজ করছে, স্টাডি ইন উইনের নাম সবাই জানে। এমন কোনো অ্যাসপিরেন্ট নেই যারা আমাদেরকে ফলো করেনি ডিউরিং ইন্টারভিউ বা সাবসিকুয়েন্ট প্রসেসেস। সো আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা বলছি সব কিছু পড়িয়ে দিয়েছি যেগুলো জেনারেলি কিন্তু জিজ্ঞেস করে পরীক্ষায়। ঠিক আছে, আর আরেকটা জিনিস হঠাৎ করে মনে এলো, এটা হয়তো বলিনি আমরা, এই যে হাইকোর্টের চিফ জাস্টিস আর জাজদেরকে যে স্যালারি দেওয়া হয় সবগুলো কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে দেওয়া হয়, জাস্ট লাইক সুপ্রিম কোর্ট জাজের, যেটা আমরা আগের ভিডিওতে তোমাদের কিন্তু বা আগের ক্লাসে আমরা কিন্তু তোমাদের পড়িয়ে দিয়েছি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। একটা ইম্পর্টেন্ট ডিফারেন্স জেনে রাখো, এই যে রিট যে ইস্যু করা হয়, সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট বোথ ক্যান ইস্যু রিটস। ঠিক আছে, সুপ্রিম কোর্ট শুধুমাত্র রিট তখনই ইস্যু করতে পারে যদি মৌলিক অধিকার থেকে বঞ্চিত কেউ হয় তখন, কিন্তু হাইকোর্ট মৌলিক অধিকার থেকে বঞ্চিত হলেও রিট ইস্যু করতে পারে। ঠিক আছে, আবার যদি কোনো লিগ্যাল রাইট ভায়োলেট করা হয় তাহলেও কিন্তু হাইকোর্ট রিট কিন্তু ইস্যু করতে পারে। ঠিক আছে, কিন্তু সুপ্রিম কোর্টের মতো হাইকোর্টের কিন্তু কোনো অ্যাডভাইজারি পাওয়ার কিন্তু নেই। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। যেমন হাইকোর্টের আর্টিকেল বললাম, তেমনিভাবে সাবঅর্ডিনেট কোর্ট, তার নিচে সাবঅর্ডিনেট বা লোয়ার কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট, এগুলোর ব্যাপারে লেখা আছে আর্টিকেল 233 থেকে 237 মধ্যে। ঠিক আছে, এগুলোও পার্ট 6, 233 থেকে 237 মধ্যে লেখা আছে অ্যাবাউট সাবঅর্ডিনেট কোর্টস। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর কিছু জানার নেই,
মানে আর বড় করলাম না, এবার আমরা এমসিকিউগুলোতে চলে যাই। ডাইরেক্টলি এমসিকিউর কোশ্চেন আনসার দেখবো। তোমরা যদি ক্লাসটা বুঝে থাকো এমসিকিউ তোমাদের জন্য জল ভাত, তার জন্যই বলি ডিটেলসে আগে পড়ো তারপর এমসিকিউতে যাও। সো কোশ্চেনটা কি বলেছে, হাই কোর্টস ইন ইন্ডিয়া আর কনস্টিটিউটেড আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন, ভারতের উচ্চ আদালত সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে গঠিত? ভেরি ভেরি ইজি, আর্টিকেল 214, অনুচ্ছেদ 214। নেক্সট, জয়েন্ট হাইকোর্ট ফর 2 or more স্টেটস ইজ পারমিটেড আন্ডার হুইচ আর্টিকেল, 2 বা ততোধিক রাজ্যের জন্য যৌথ উচ্চ আদালত কোন অনুচ্ছেদে অনুমোদিত? আর্টিকেল নাম্বার 231, অপশন নাম্বার বি, এক্ষুনি আমরা বললাম অনুচ্ছেদ নাম্বার 231 ইজ দ্য কারেক্ট আনসার, অপশন নাম্বার বি। নেক্সট, হাইকোর্টস ক্যান ইস্যু রিটস আন্ডার হুইচ আর্টিকেল, উচ্চ আদালত কোন অনুচ্ছেদের অধীনে রিট জারি করতে পারে? ভেরি ভেরি ইজি, আর্টিকেল নাম্বার 226, জাস্ট এক্ষুনি বললাম। দেখো টাইপস অফ রিটসেরও আমরা দিয়ে রেখেছি, যেমন হিবিস কর্পাস, ম্যান্ডেমাস, কার্টিওরারি, প্রহিবিশন, কোয়ারান্টো। তোমরা আমাদের আগের ক্লাসটা দেখে নাও, কোন সময় কি রিটগুলো ইস্যু করা হয় সেগুলো আমরা বলে দিয়েছি সুপ্রিম কোর্টের ক্লাসটাতে। সেম থিং ইজ মানে অ্যাপ্লিকেবল ফর হাই কোর্ট অ্যাজ ওয়েল। নেক্সট, হাইকোর্ট জাজেস আর ট্রান্সফার্ড বাই দ্য প্রেসিডেন্ট আফটার কনসালটেশন উইথ, ভেরি ইজি, রাষ্ট্রপতি কার সাথে পরামর্শ করে উচ্চ আদালতের বিচারপতিদের বদলি করেন? ভেরি ভেরি ইজি, অপশন নাম্বার সি, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। ভারতের প্রধান বিচারপতির সাথে কনসালটেশন করে মানে রাষ্ট্রপতি কিন্তু বিভিন্ন উচ্চ আদালতের, বিভিন্ন রাজ্যের উচ্চ আদালতের বিচারপতিদের কিন্তু বদলি করে থাকেন জেনারেলি। নেক্সট, হুইচ হাইকোর্ট হ্যাজ জুরিসডিকশন ওভার ইউনিয়ন টেরিটরিজ অফ লাক্ষাদ্বীপ অ্যান্ড আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস, এটাও কিন্তু বলে দিয়েছি আমরা, আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডসের উপরে জুরিসডিকশন আছে ক্যালকাটা হাইকোর্টের, আর লাক্ষাদ্বীপের উপরে জুরিসডিকশন আছে কেরালা হাইকোর্টের, কেরালা অ্যান্ড ক্যালকাটা হাইকোর্ট। অপশন নাম্বার সি অ্যান্ড এ বোথ আর কারেক্ট, ঠিক আছে। নেক্সট, হুইচ ওয়াজ দ্য লেটেস্ট হাইকোর্ট ক্রিয়েটেড ইন ইন্ডিয়া, দেখো এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। সর্বশেষ কোন উচ্চ আদালত প্রতিষ্ঠিত হয়েছে? দুটো, একটা হচ্ছে তেলেঙ্গানা হাইকোর্ট, আর একটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট অমরাবতীতে। তেলেঙ্গানা হাইকোর্টটা হচ্ছে হায়দ্রাবাদে, ঠিক আছে। এই দুটো হচ্ছে একদম লেটেস্ট হাইকোর্ট। টোটাল 25 হাইকোর্টস আর দেয়ার ইন দ্য এন্টায়ার কান্ট্রি। আর ত্রিপুরাটা এস্টাবলিশ হয়েছে 2013-তে, আগে ছিল গুয়াহাটির আন্ডারে। 1992-তে গুয়াহাটির একটা বেঞ্চ স্থাপন করা হলো আগরতলায়, তারপর গ্র্যাজুয়ালি এখন পার্মানেন্ট সিট ত্রিপুরা হাইকোর্টের কিন্তু আগরতলায়। গুয়াহাটির হাইকোর্টের জুরিসডিকশন আন্ডারে কিন্তু এখন নেই। আগে আসাম, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল এগুলোর সাথে ত্রিপুরাও কিন্তু ছিল আন্ডার জুরিসডিকশন অফ গুয়াহাটি হাইকোর্ট, ঠিক আছে। যদি বলে সেই মানে কোন কোর্টটা আছে, মানে ভারতের কোন হাইকোর্টে সবচেয়ে বেশি জুরিসডিকশন আছে, সেটা হচ্ছে গুয়াহাটি হাইকোর্টের। বর্তমানে আছে 4টে, আগে ছিল 6টার উপরে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। সো এই ছিল ছোট্ট একটা ক্লাস, সব কিছু অ্যাসপেক্টস আমরা কভার করে দিলাম। হাইকোর্টস থেকে কি কি প্রশ্ন আসতে পারে সমস্ত পরীক্ষার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে এই গুরুত্বপূর্ণ ক্লাসটা আমাদের এই ভিডিওর মাধ্যমে করে নেওয়ার তোমরা সুযোগ করে দিও। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। সমস্ত আপকামিং সরকারি চাকরি, লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমাদের নতুন ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম যেই মানে চ্যানেল আছে, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।